তিনি এলেন সন্ধ্যার বুকে আলো জেলে। তিনি গাড়ি থেকে নামলেন যেন রূপলী নক্ষত্র। দেশ জুড়ে টেলিভিশনের স্ক্রিনে তখন শুধুই তিনি। তার ৩৬ ইঞ্চি বুকের ছাতি তখন ৬৩ ছুঁই ছুঁই। হবে নাই বা কেন? বিরোধীদের মুখে একেবারে ঝামা ঘষে দিয়েছেন তিনি। যাবতীয় বিরোধিতার ঊর্ধ্বে উঠে তিনি বলতে পেরেছেন, ডন কো হারানা মুশকিল নেহি, নামুমকিন হ্যায়। আকাশের দিকে উত্তরীয় ঘোরাতে ঘোরাতে তার বিজয় বার্তা ঠিক লর্ডসের মাঠে খালি গায়ে সৌরভের জার্সি ঘুরিয়ে জানান দেওয়ার মতো। দেখল দেশ, প্রচণ্ড প্রত্যাশা নিয়ে দেখল বিহারবাসী। ये प्रचंड जीत, ये अटूट विश्वास बिहार के लोगों ने बिल्कुल गर्दा उड़ा दिया है। স্বাধীনতার ৭৮ বছর পরও যে বিহার দেশের সবথেকে গরিব রাজ্য। ২০ বছর নীতিশ কুমার সরকার চালানোর পরেও বিহারের দারিদ্র্যসীমার নিচে বসবাস করা মানুষের সংখ্যা দেশের সবথেকে বেশি। এবার নিশ্চয়ই প্রত্যাশা পূরণ হবে। সেই ভরসাতেই বিহারবাসী আরও একবার পথ চলা শুরু করল। বিহার ভোটকে কেন্দ্র করে দেশ এক নতুন জুটিকে দেখল, ঠিক যেন ফাইন্ডিং নিমো। ফাইন্ডিং নিমো হচ্ছে এমন এক সিনেমা যেখানে সাহস, বন্ধুত্ব আর এক সাফল্যের গল্প। ভীষণ আবেগঘন, রোমাঞ্চকর, অ্যাডভেঞ্চারে ভরা এক সিনেমা। বিপজ্জনক সমুদ্রযাত্রা, হাঙরের মুখ, জেলিফিশের বিষ, আরও কত বাধা বিপত্তি পেরিয়ে অবশেষে এক বিজয়ের গল্প। বিহারের দুই বিগ হিরোকে যদি যুক্ত করা যায় তাহলে একটা নতুন শব্দবন্ধ খুব প্রাসঙ্গিক, ফাইন্ডিং নিমো। নীতিশ মোদির জুটি বিহার রাজনীতির পাশাকেই পাল্টে দিয়েছেন। ৭০ ঊর্ধ্ব দুই পোড় খাওয়া রাজনীতিবিদের কাছে ল্যাজে গোবরে হয়ে গেল দুই তরুণ রাজনীতিক, তেজস্বী আর রাহুল। একজন লালু প্রসাদ যাদবের ছেলে আর অন্যজন ইন্দিরা গান্ধীর নাতি। বিহারের জাতপাতের সমীকরণের মাটিতে চাষ করতে বিজেপির যতটা সহজ হয়েছে, এর পরের ভোটযুদ্ধের ময়দান ততটা সহজ নাও হতে পারে। একথা বিলক্ষণ বুঝতে পেরেই মোদি আগে ভাগেই গোল সেট করে দিয়েছেন। बिहार ने बंगाल में भाजपा की विजय का रास्ता भी बना दिया है। বিহারের এবারের ভোটে একটা প্রশ্ন খুব প্রাসঙ্গিক হয়ে গেল। নীতিশ কুমার না থাকলে এনডিএ এত বড় ব্যবধানে জিততে পারত কিনা? রাজনীতির কোন অঙ্কে বাজি জিতে নিল এনডিএ? বিজেপির নিখুঁত ভোট ম্যানেজমেন্ট, এসআইআর, নাকি নীতিশের ১০,০০০ চাল? উন্নয়ন, বেকারত্ব, গরিবি, পরিযায়ী, বিরোধীদের যাবতীয় প্রচারের মুখে রীতিমতো কালি লেপে দিলেন নিমো জুটি। কিন্তু প্রশ্ন হচ্ছে, কি এমন ঘটল? কোন কোন বিষয়ে ভর করে এনডিএ এত বড় জয় পেল? আর কেন মহাজোট এই নির্বাচন ভীষণ খারাপভাবে হারল? নির্বাচনী ফল বিশ্লেষণ করে দেখা গিয়েছে বিহারে ১৭৪টি আসনে এনডিএর জয়ের ব্যবধান এসআইআরে বাদ পড়া ভোটারের তুলনায় কম। যেসব আসনে এনডিএ জিতেছে তার বেশিরভাগ আসনেই ভোটের ব্যবধান খুব সামান্য। বেশিরভাগ ক্ষেত্রেই এসআইআরে বাদ পড়া ভোটারের তুলনায় জয়ের ব্যবধান অনেক কম। যেমন মুজাফফরপুরের কুরহানি কেন্দ্র, ২০২০ সালে এখানে ক্ষমতায় ছিল আরজেডি, এবার জয়ী হয়েছে বিজেপি। জয়ের ব্যবধান মাত্র ৬১৬ ভোট। এখানে বাদ পড়া ভোটারের সংখ্যা ২৪,০০০-এর বেশি। পাশাপাশি রয়েছে ভোজপুরের সন্দেশ কেন্দ্র।
এখানে মাত্র 27 ভোটে জয়ী হয়েছে জেডিইউ। এখানে এসআইআরে বাদ পড়া ভোটারের সংখ্যা 25,000-এর বেশি। দেখা যাচ্ছে যে আসনগুলোতে সবচেয়ে বেশি সংখ্যায় ভোটার বাদ পড়েছে তার বেশিরভাগ আসনই এনডিএর দিকে গিয়েছে। একেবারে নিখুঁত ভোট ম্যানেজমেন্ট বলতে যা বোঝায় তাই। তাছাড়া ডার্ক হর্স হিসেবে বিহারের রাজনীতিতে এখন উল্লেখযোগ্য নাম চিরাগ পাসওয়ান। রামবিলাস পাসওয়ানের ছেলে বাবা মারা যাওয়ার পর 2020 সালের বিধানসভা নির্বাচনের আগে 5.5% পাসওয়ান কমিউনিটির দায়িত্ব কাঁধে তুলে নেন তিনি। দলছুট হয়ে একাই লড়াই করেন, কিন্তু মাত্র একটা সিটে জিততে পারেন তিনি। তারপর থেকে তার রাজনৈতিক উত্থান চোখে পড়ার মতো। 2024 সালে বিজেপির সঙ্গে গাঁটছড়া বেঁধে 5টি লোকসভা আসনের 5টিই জিতে নেন। আর এবার 29টি আসনে প্রার্থী দিয়ে 19টি আসন। রাজনীতির ময়দানে নবীন চিরাগের উপর ভরসা রাখছেন খোদ নরেন্দ্র মোদী। তার বিজয়ী ভাষণে তাই উঠে এসেছে চিরাগ পাসওয়ানের নাম। चिराग जी ने बहुत बेहतरीन लीडरशिप दिखाई है। বিহারের জাতপাতের রাজনীতিতে একেবারে 2-2 4 করেছে বিজেপি। আশ্চর্য সমস্ত ঘটনা ঘটেছে বিহারের নির্বাচনে। বিহারের ভোট গণনার পর দেখা যাচ্ছে তেজস্বী যাদবের দল শতাংশের হিসেবে সবথেকে বেশি ভোট পেয়েছে। মোট ভোটের 23%। 2020 সালের ভোটের তুলনায় সামান্য কম, কিন্তু 2020-র তুলনায় 50টি সিট হেরে গেছে। 2020 সালে 23.11% ভোট পেয়ে তার দল আরজেডি সিট পেয়েছিল 75টি। আর 2020 থেকে 2025 সালে মাত্র 0.11% কম ভোট পেয়ে 50টি সিট হেরে যাওয়া সমস্ত হিসেবকে প্রায় উল্টে দিয়েছে। তবে এইটুকু বলা যেতে পারে তার জনপ্রিয়তায় তেমন ঘাটতি হয়নি, কারণ ভোটের শতাংশ হিসেব করলে তার দল এবারের ভোটে সবথেকে বেশি ভোট পেয়েছে। সেখানে বিজেপি পেয়েছে 20% ভোট, জেডিইউ পেয়েছে 19.25% ভোট, কংগ্রেস পেয়েছে 8.71% ভোট। তবে নীতিশ কুমারের দল জেডিইউ 2020 সালের থেকে 3.5% কিছু ভোট বেশি পেয়ে 43টি সিট থেকে এই বছরে 85টি সিট জিতে নিয়েছে। 3.5% মার্জিনে 42টি সিট এক্সট্রা জিতেছে। এই গোটাটাই আসলে সম্ভব হয়েছে বিজেপির নিখুঁত সমীকরণ। কারণ দেখা গিয়েছে বিহারে 2020 সালের ভোটে তেজস্বীর আরজেডি এবং নীতিশের জেডিইউ সরাসরি লড়াই করেছিল 61টি আসনে। ভোট ভাগাভাগিতে 40টি আসন জিতেছিল তেজস্বীর দল। ঠিক 5 বছরে ছবি উল্টে গেছে। এবার প্রায় 59টি সিট এই রকম ছিল যেখানে তেজস্বীর আরজেডি এবং নীতিশের জেডিইউ সরাসরি লড়াই করেছে। সেখানে 51টি সিট জিতেছে নীতিশ কুমার। অর্থাৎ এনডিএ জোটের শক্ত বাঁধুনি ভোট ভাগাভাগি হতে দেয়নি। চিরাগ পাসওয়ান থেকে কুশওয়ার বা জিতান রাম মাঝি সবার ভোটই সংঘবদ্ধ হয়ে গেছে এনডিএ শিবিরে। সেখানে মহাজোটের বার্তা তেমনভাবে গ্রহণযোগ্য হয়ে ওঠেনি বিহারের মানুষের কাছে। তার ফাঁক গলেই সেখানে থাবা বসিয়েছে ওয়েসির দল মিম এবং প্রশান্ত কিশোরের জনসুরজ পার্টি। এমন বহু সিট আছে যেখানে এই দুই দলের ভোট কাটাকাটির অঙ্কে কম মার্জিনে হেরে গেছে তেজস্বীর আরজেডি। তবে সব থেকে বড় ফ্যাক্টর হিসেবে দেখছেন ভোট কুশলীরা নীতিশ কুমারের 10,000 চাল। সবচেয়ে বড় ফ্যাক্টর হয়ে গেল সেই মহিলা ভোট।
বিহারের ভোট রাজনীতির ইতিহাসে রেকর্ড ভোট দিয়েছেন বিহারের মহিলারা। ভোটের দিন ঘোষণার কয়েক ঘন্টা আগে নীতিশ কুমার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মহিলা রোজগার যোজনা। মহিলাদের স্বনির্ভর বা আত্মনির্ভর করতে ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে 10,000 টাকা করে। অসংখ্য পরিবারের বছরের আয় যেখানে 10,000 টাকার কম, যখন বিহারের জনসংখ্যার একটা বড় অংশ এক বেলাও ভালো করে খেতে পায় না, সেই সময় ঠিক ভোটের আগের দিন পরিবারের ব্যাংক অ্যাকাউন্টে 10,000 টাকা অবশ্যই ফ্যাক্টর। বিহারের বাতাসে এখন একটাই গুঞ্জন ভেসে বেড়াচ্ছে, নীতিশ কুমার টাকা দিয়েছেন আর বিহারের মহিলারা চুটিয়ে এনডিএকে ভোট দিয়েছেন। ভোট কেনাই বলুন বা মহিলাদের অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য, 10,000ই চালে রাজনৈতিক সংকটের মুখে দুটি দল, লালু প্রসাদ যাদবের আরজেডি আর জওহরলালের স্বপ্নের কংগ্রেস। মহিলাদের ব্যাংকে 10,000 টাকা, নীতিশের এই স্কিমটা ভোটের মাঠে একেবারে গেম চেঞ্জার। বিহারের বহু পরিবারে পুরুষরা রাজ্যের বাইরে কাজ করতে যায়, ঘরে অর্থনৈতিক সিদ্ধান্তের বড় দায়িত্ব থাকে মহিলাদের ওপর। নীতিশ কুমার গত কয়েক বছরে যেসব স্কিম চালু করেছেন সেগুলোর বেশিরভাগ সরাসরি মহিলা ভোটারদের হাতে পৌঁছেছে। কোথাও ঘুষ দিতে হয়নি, কোথাও তদবির করতে হয়নি, দীর্ঘদিনের প্রতিশ্রুতির পাকে পাক খেতে হয়নি, সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে 10,000 একেবারে মন জয় করে নিতে পেরেছে। ফলে মহিলারা মনে করেছে এই সরকার আমাদের কথা ভাবে, আর সাধারণ মহিলার কাছে এই টাকা মানে ঘরে ছোট ব্যবসা শুরু করার সুযোগ, নিজস্ব সঞ্চয়ের আত্মবিশ্বাস, ছেলে মেয়েদের পড়াশোনার টাকার যোগান। আর এরই সঙ্গে জুড়ে আছে জীবিকা দিদি। জীবিকা দিদিদের প্রভাব। বিহারের জীবিকা দিদিরা কয়েক বছর ধরে গ্রামে গ্রামে মহিলাদের স্বনির্ভর করার কাজে সংগঠিত করছে। কিভাবে প্রত্যন্ত অঞ্চলের মহিলারা আরও বেশি করে অর্থনৈতিকভাবে আত্মনির্ভর হয়ে উঠতে পারে সেই দিকে বিশেষভাবে সচেতন করার কাজ করে চলেছেন। কিভাবে লোন ম্যানেজমেন্ট করতে হয়, সেই টাকাকে ব্যবহার করে ছোট ছোট ব্যবসায় কিভাবে পরিবারের উন্নতি করতে হয়, মহিলাদের বিশেষভাবে সচেতন করার মধ্যে দিয়ে তাদের ভোটমুখী করেছেন কয়েক বছর ধরে। তারই সাফল্য ঘরে তুলেছেন নীতিশ কুমার। 2020 সালের জেতা 43টি সিটকে দ্বিগুণ করে ফেলেছেন 2025-এ। নীতিশ বৃদ্ধ হোক বা অসুস্থ, বিহারের মহিলা মন এবারও নীতিশকেই নিজের করে নিতে ভুল করেনি। এই গ্রুপ নিজের প্রত্যাশা পূরণ করতে এনডিএকে বিপুল ভোট দিয়েছে। আর অন্যদিকে মহাজোটের খারাপ ফল করার কারণগুলোর ভেতর আছে জোটের বার্তাই পরিষ্কার হয়নি মানুষের কাছে। মানে এই জোট যে আসলে একসঙ্গে লড়াই করছে বিহারের উন্নতির জন্য বা বিহারের মানুষের ভালোর জন্য, সেটা বিহারের মানুষ বিশ্বাসই করতে পারেনি। কারণ মহাজোটের প্রচার ছিল অনেক ছড়ানো। কেউ কথা বলছে বেকারত্বের কথা, কেউ কাস্ট, কেউ অন্য কোনো ইস্যু। গ্রামগঞ্জের সাধারণ ভোটাররা বুঝতেই পারেনি মহাজোট ঠিক কী করতে চায়। শুধু নীতিশকে হটানো বা বিজেপির বিরুদ্ধে প্রচার করে যে তেমন লাভ হবে না, সেটা এবার বিহারের মানুষ ভোটেই পরিষ্কার করে দিয়েছে। কিন্তু কেন এনডিএ এবার বিহারে এত ভালো ফল করল? নীতিশ কুমার দীর্ঘকাল ধরে বিহার রাজনীতিতে রয়েছেন। আঞ্চলিক দল হয়েও বিহারের ক্ষমতায় টিকে থাকতে সময় বিশেষে বিভিন্ন জোট বদলেছেন। কখনো বিজেপি, আবার কখনো লালু প্রসাদের আরজেডির সঙ্গে ঘর করেছেন। 2020 সাল থেকে 2025 সাল, এই 5 বছরে নীতিশ কুমার 3 বার শপথ নিয়েছেন মুখ্যমন্ত্রী পদে। পাল্টিবাজ রাজনীতিবিদ বলে কটাক্ষ করতেও ছাড়েনি বিরোধী দল।
কিন্তু বিজেপির মতো বিচক্ষণ এবং সংগঠিত দলও এবার বিলক্ষণ বুঝেছে জাতপাতের সমীকরণে বিহারের ক্ষমতায় টিকে থাকতে মুখ হিসাবে প্রয়োজন নীতিশ কুমারের। তার কাঁধে ভর করেই বিহারে তেজস্বী যাদবের মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন চুরমার করে দিয়েছে এনডিএ। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, সেই এনডিএ কি নীতিশ কুমারকেই মুখ্যমন্ত্রী হিসাবে মেনে নেবেন? বিহারের বিপুল জয়ের পরেও একবারের জন্য ক্যামেরার সামনে দেখতে পাওয়া যায়নি বিহারী বাবুকে। এমনকি মোদির ভাষণে যখন উঠে এসেছে এনডিএর সহযোগী বিহারের বিভিন্ন নেতার নাম, তখন কিন্তু মোদি সন্তর্পণে এড়িয়ে গিয়েছেন, বা বলা যেতে পারে প্রধানমন্ত্রীর প্রায় 1 ঘন্টার ভাষণে কার্যত উপেক্ষিতই থেকেছে নীতিশ কুমারের নাম। তবে কি বিহার জয়ের কাজ শেষ হতেই বিজেপি বিহার থেকে মুছে ফেলতে চাইছে নীতিশ কুমারের নাম? কিন্তু সেই অঙ্কও বেশ কঠিন। নীতিশের জেডিইউকে বাদ দিয়ে সরকার তৈরি করা বেশ কঠিন, কারণ কেন্দ্রের মোদি সরকারও টিকে আছে নীতিশের ভরসাতেই। এবার পালা বাংলার। নরেন্দ্র মোদির স্বপ্নের রাজনৈতিক জীবনে একমাত্র কাঁটা হয়ে থাকা পশ্চিমবঙ্গ। বিহারের বিজয়ী ভাষণে তারই ইঙ্গিত দিয়ে রেখেছেন প্রধানমন্ত্রী। गंगा जी यहाँ बिहार से बहते हुए ही बंगाल तक पहुंचती है। बंगाल के भाइयों बहनों को भी आश्वस्त करता हूं, अब भाजपा आपके साथ मिलकर पश्चिम बंगाल से भी जंगल राज को उखाड़ फेंकेगी। তবে বাংলার সংসদীয় রাজনীতির জমিতে দীর্ঘ 40 বছর ধরে চাষ করছেন যে নাম, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়। বিশ্ব বাংলার বয়ে 2 ফুলের লড়াই শুধু সময়ের অপেক্ষা।